আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। সময় তোমরা এসেছো তাই তোমাদের বলি, এখনো সময় হয়নি। একবার এর মুখে একবার অন্য মুখে তাকাবার এইসব প্রহসন আমার ভালো লাগে না। যেখানে আমার কবর হবে আজ সেখানে জল দিতে ভুলে গিয়েছি। যেসব শামুক তোমরা রেখে গিয়েছিলে তার মধ্যে গাঢ় শঙ্খ কোথাও ছিল না। তোমরা এসেছ, তোমাদের বলি, গ্রহে গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল। আমি চাই আরো কিছু নিজস্বতা, অজ্ঞাত সময়ে। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। বন্ধুরা শুনছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি দ্বিতীয় পর্ব। কবি শঙ্খ ঘোষের প্রয়াণে এটি রেডিও কোয়ারেন্টাইন কলকাতার শ্রদ্ধার্ঘ। এই পর্বে এই স্মৃতি আলেখ্যে বলবেন বিশ্বজিৎ রায়, মফিদুল হক ও মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শিমুল সেন। এই পর্বে আমরা শুনব প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া বাবরের প্রার্থনা। শুনছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি দ্বিতীয় পর্ব। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম,
কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়। চোখের কোণে এই সমূহ পরাভব, বিষয়ে ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম। শঙ্খ ঘোষের লেখার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বাংলা বিদ্যাচর্চাকে সম্প্রসারিত করতে পেরেছিলেন সাধারণের মধ্যে। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুতরফের পাঠকই তাঁর লেখা পড়ে সমৃদ্ধ হয়েছিল। তাঁর লেখা শুধুমাত্র কেজো পণ্ডিতের ভারে নুব্জ ছিল না, তার মধ্যে ছিল রস। সাধারণ মানুষ সেই রসের সন্ধান পেয়েছিল, এমনটাই মনে করেছেন বিশ্বভারতীর অধ্যাপক বিশ্বজিৎ রায়। এই প্রসঙ্গে মনে পড়ে যায় একটি বক্তৃতা দিয়েছিলেন শঙ্খবাবু, তার নাম কবিতা লেখা কবিতা পড়া। বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা 1988 সালে দেওয়া। সেখানে একদম শেষের দিকে শঙ্খবাবু বলেছিলেন এই কথাগুলো: সমস্ত রকম খাঁচা ভেঙে কবি যখন তাঁর নিজস্ব সত্য অস্তিত্বের প্রকাশ করে যান তাঁর নিজেরই ভাষায়, যার মধ্যে ধরা পড়ে গোটা জগৎ জীবন, তখন সেটা তৈরি করে তোলে আর একটা নতুন কোনো আদল। তাঁর কবিতা তখন আরেকবার প্রমাণ করে যে কবিতার হয়তো তত্ত্ব হতে পারে, কিন্তু তত্ত্ব দিয়ে কবিতা হয় না। এবার বলবেন বিশ্বজিৎ রায়। কবি অধ্যাপক শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন। আমাদের সকলেরই মন খারাপ। মন খারাপের সময় চুপ করে থাকতে হয়, তবু কখনো কোনো কোনো মানুষ চলে গেলে পুরোপুরি চুপ করে থাকা যায় না। অনেক কথা ভিড় করে আসে। ব্যক্তিগত কথা থাক, যা ব্যক্তিগত তা নিভৃত ও একান্ত। শঙ্খবাবুর কাজের কথা, তার সামাজিকতার কথা আজ খুব মনে পড়ছে। সামাজিকতার কথাই বেশি করে বলবো, তার কারণ আজ যে সামাজিকতার উত্তরাধিকার তিনি বহন করছিলেন তা খুবই দরকার বলে মনে করছি।
শঙ্খবাবুর বাড়িতে রবিবার একটা সুদীর্ঘ আড্ডা বসত। আমি যে সে আড্ডায় খুব যেতাম এমন নয়, খুবই হাতে গোনা কয়েকবার গিয়েছি, কিন্তু সেই আড্ডার একটা ধরন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেকে আসতেন সেখানে, তারা যে খুব বিশিষ্ট জন এমন নয়, সাধারণ মানুষ, অথবা বাংলা ছাড়া অন্য কোনো বিষয়ের সঙ্গে জড়িত, উৎসাহ আছে বাংলা, সংস্কৃতি, রবীন্দ্রনাথ ইত্যাদি বিষয়ে। তারা আসতেন নানা প্রশ্ন নিয়ে। শঙ্খবাবু তাদের সদুত্তর দিতেন। কখনো কখনো তারা শঙ্খবাবুর হাতে ধরিয়ে দিতেন তাদের পাণ্ডুলিপি। খুব মন দিয়ে দেখতেন, সংশোধন করে দিতেন, এবং যখন সংশোধন করতেন তখন মনে রাখতেন যার লেখা সংশোধন করছেন তার আত্মমর্যাদা বোধে যেন আঘাত না লাগে। এমন করে ভুল ধরিয়ে দিতেন যাতে মনে হতো যিনি লিখেছেন এ তো তার জানা কথাই কোনো ক্রমে ভুল করে ফেলেছেন। আমি মনে করি এটা খুব বড় গুণ, কাউকে আহত না করে, আঘাত না করে তাকে শুধরে দেওয়া। এটা একজন শিক্ষকের খুব বড় গুণ। আমার ধারণা শঙ্খবাবু তার পারিবারিক ঐতিহ্য থেকে এই গুণটি লাভ করেছিলেন। তার পিতা শিক্ষক, শিক্ষক পিতার কাছে তার শিক্ষা নিশ্চয়ই সম্পূর্ণ হয়েছিল। এই যে কাজটা উনি করতেন, এই কাজটার একটা বৃহত্তর মানে আছে। বৃহত্তর মানে এই কারণেই বলছি যে বাংলা বিদ্যাচর্চা তাকে যদি বাঁচাতে হয় তাহলে গণপরিসরে তাকে সম্প্রসারিত করতে হবে। এই সম্প্রসারণের কাজ অক্লান্তভাবে শঙ্খবাবু আজীবন করে গেছেন। এজন্য তার প্রতি আমাদের বঙ্গ সমাজের চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত। যে সামাজিক দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই সামাজিক দায়িত্ব এভাবে আর কেউ গ্রহণ করেছেন বলে মনে হয় না। দ্বিতীয়ত, শঙ্খবাবুর কথা মনে পড়ে যে রবীন্দ্রনাথকে তিনি দু রকম ভাবে উপস্থিত করেছেন। তার খুব গুরু লেখা আছে রবীন্দ্রনাথ বিষয়ে, যেগুলো বিশেষ পাঠকের জন্য, কিন্তু তার এমন অসংখ্য লেখা আছে রবীন্দ্রনাথ বিষয়ে যেগুলি সকলের জন্য। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ, কৃতবিদ্য এবং সাধারণ, দুই পক্ষকেই তিনি রবীন্দ্র রচনার দিকে টেনে এনেছেন। 19 শতকে যখন বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল, তখন বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শন পত্রিকাতে কৃতবিদ্য এবং সাধারণ এই দুই পক্ষকে টেনে আনতে চেয়েছিলেন। তিনি মনে করতেন যে এই দুই পক্ষের মিলন না হলে আমাদের সামাজিক স্তরে কখনো কোনো সংগঠিত উন্নতি সম্ভব নয়। শঙ্খবাবুর লেখাতেও সাধারণের এবং বিশেষের একত্রে বসবার অধিকার ছিল। এই মনটি তার ছিল বলেই অনায়াসে তিনি এমন আশ্চর্য গদ্য লিখতে পারতেন যে গদ্য ছবির মতো সাধারণকে আকর্ষণ করত। শঙ্খবাবুর সবচেয়ে বড় গুণ, ছোট ছোট সাধারণ ঘটনা, সেই ঘটনা থেকে তিনি পৌঁছে যান অসাধারণ কোনো উপলব্ধিতে। তার জার্নাল বইটির কথা মনে পড়ছে। ছোট ছোট কতগুলি লেখা, শান্তিনিকেতনে যখন আছেন তিনি, তাকে ঘিরে সেখানকার সাংস্কৃতিক জীবনের ছবি, কোনো ছোট্ট একটা অভিজ্ঞতা, খুব ব্যক্তিগত একান্ত ডায়েরি, তা কিভাবে আমাদের সকলের কাছে ধরা দিচ্ছে। এই তুচ্ছের মধ্যে, সাধারণের মধ্যে অসাধারণকে দেখবার চোখ তার ছিল বলেই তার কবিতাতেও আমরা খেয়াল করি খুব ছোট ছোট ঘটনা, সেগুলো কিভাবে অন্য এক অনুভূতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। একটা ভিড় বাস, সেখানে একজন কোনো ক্রমে এঁকে বেঁকে ছোট হয়ে ঢোকবার চেষ্টা করছেন। কন্ডাক্টর, পার্শ্ববর্তী যাত্রী গর্জে উঠছেন। তাদের ভাবখানা এই, যেন লোকটি আর একটু কি ছোট হতে পারেন না।
এই যে খুব সাধারণ একটা ঘটনা, এখান থেকে তার কবিতায় শঙ্খবাবু এক দার্শনিক উপলব্ধিতে চলে যান। আর কত ছোট হব আমরা, আর কত ছোট হব। শঙ্খবাবুর কবিতায় এই জন্যেই খুব প্রাত্যহিক ছোট ঘটনা অন্যরকম একটা মাত্রা তৈরি করে। শেষের দিকে অনেক কবিতাতে খেয়াল করে দেখেছি সরাসরি উঠে আসছে খুব প্রাত্যহিক কথোপকথন। যখন আমাদের পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে রাজনীতির, তারপরে অন্য রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসেছে, সুশীল সমাজ মনে করেছে যে তাদের দায়িত্ব শেষ, তখন শঙ্খবাবুর কবিতায় এক আদিবাসী যুবক নিজের ভাষায়, কথ্য বাংলায়, তার বাংলার যে চরিত্র আমাদের ভদ্র বাংলার থেকে আলাদা, সেই কথ্য বাংলায় বলে যে আমাদের সামনে আর কোনো পথ নেই, আমাদের এই আদিবাসীদের, এই মানুষদের যারা অজাত কুজাত, তাদের নিজেদের কথা নিজেদেরকেই বলতে হবে। শঙ্খবাবুর কবিতায় পাই দুই পরিচারিকা, তারা বিশৃঙ্খলা করছে, তারা বলে কাঠমানি নিয়ে আশ্চর্য কতগুলো কথা। এই যে প্রত্যেক দিনের কথার মধ্য থেকে রাজনৈতিক প্রতিবাদের ভাষা ও ভাষ্য তৈরি করা, এটা তো তার চিরকালীন স্বভাব। যদিও দিনগুলি রাতগুলির কবিতা যখন প্রকাশিত হয়েছে কৃত্তিবাসে, তখন তা খুবই জনপ্রিয় হয়েছিল, কিন্তু কৃত্তিবাসের বোহেমিয়ান ভাবনার সঙ্গে, জীবনযাত্রার সঙ্গে এই মানুষটির গভীর সখ্য ছিল এমনটা বলতে পারি না। বরং সুভাষ মুখোপাধ্যায় তাকে অনেক বেশি বলা যেতে পারে প্রভাবিত করেছে অগ্রজ বন্ধুর মতো, যে সুভাষ মুখোপাধ্যায় শান্তিনিকেতনের কবিতা সম্মিলনে বুদ্ধদেব বসুর বিরক্তির বিরুদ্ধে শঙ্খ ঘোষের যমুনাবতীকে সমর্থন করেছিলেন। সেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার প্রতি, ভাবনার প্রতি তার আজীবন ঋণ থেকে গেছে। শঙ্খবাবু আজ আর নেই। আমরা এমন কোনো মানুষকে পাব না যিনি কবি এবং শিক্ষক এই দুই সত্তার সামঞ্জস্যে বিচরণ করেছেন। অনেকে হয়তো জানেন না, শঙ্খবাবু বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, রামকৃষ্ণ মিশনের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একসময় ছিলেন। তার কাছে শুনেছি সেখানে তিনি বিস্মিত হয়ে দেখতেন যে কিভাবে আরতির সময় যিনি আরতি করছেন তিনি দুটো হাতে দুরকম গতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন। একদিকে ঘণ্টা নাড়ছেন, একদিকে মূর্তির সামনে অন্য কোনো একটা দ্রব্য, তা শঙ্খ হতে পারে, তা পদ্ম হতে পারে, বস্ত্র হতে পারে, চামর হতে পারে, ঘোরাচ্ছেন। এই যে দু হাতের দুটো গতি, দুরকম গতি, তার মধ্যে সামঞ্জস্য রাখা খুব সহজ কাজ নয়। মূর্তির সামনে মানবতাবাদী শঙ্খবাবু আরতি করেননি, কিন্তু তার সারস্বত জীবনে তিনি অসম্ভব এক সামঞ্জস্য বিধান করেছেন তার দুই সত্তার মধ্যে। একদিকে তিনি কবি, এক হাতে তার কবিতা, অন্যদিকে তিনি শিক্ষক, যেখানে সুন্দর ও সামাজিক মূল্যবোধকে তিনি বজায় রেখেছেন। এই দুই গতিকে একসঙ্গে ধারণ করা বিরল চরিত্র বলের এবং প্রতিভার অধিকারী না হলে সম্ভব নয়। শঙ্খবাবু সেই বিরল মানুষদের একজন। অনেক ব্যক্তিগত কথা ভিড় করে আসছে, সেসব ব্যক্তিগত কথা একান্ত ঐকান্তিক। তা থাক, শুধু তার এক অদ্ভুত প্রসন্ন বিনয়ের কথা বলে শেষ করি। আনন্দবাজার পত্রিকাতে তাকে নিয়ে দীর্ঘ একটা লেখা লিখেছিলুম শনিবারের পাতায়। ফোন এলো, ওপারে তার কণ্ঠস্বর। বললেন, তুমি যে আমাকে বিখ্যাত করে দিলে। লজ্জায় মরমে ম্লান হয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলাম আনন্দ পেয়েছেন। আমার মতো খুব সাধারণ অভাজন একজনের লেখা তাকে আনন্দ দিয়েছে। সেই আনন্দটুকু আমার সঙ্গে সকৌতুকে ভাগ করে নিচ্ছেন। এরকম নানা টুকরো মনে পড়ে যাবে, মনে থেকে যাবে, কিন্তু তার ব্যক্তি অভিমুখের থেকে আমাদের মুখ ঘোরানো উচিত
তার সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে। যে সামাজিকতার সামঞ্জস্য তিনি তৈরি করেছিলেন, তা যদি আমরা বাঙালি জীবনে বজায় রাখতে না পারি, তাহলে আমরাই রিক্ত হব। সেই রিক্ততা বাঙালিকে সব দিক থেকে ম্লান করবে, এটুকু যেন আমরা মনে রেখে অন্তত তার ঐতিহ্যকে খানিকটা হলেও যেন ধারণ করতে পারি। রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। মশাই দেখছি ভীষণ শৌখিন। চশমা ধরে নেমে এলাম, ঘুরতে ঘুরতে নেমে এলাম। ভুবনখানা টলে পড়ল ভুবন ডিঙির পায়ে। ফিরে যাব, ফিরে যাব, ফিরব কি উপায়ে? এক রাস্তা, দুই রাস্তা, তিন রাস্তা, রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। তিন রাস্তা, চার রাস্তা, সব রাস্তা সমান, রাস্তা করে নিন। এক রাস্তা, দুই রাস্তা, দুই রাস্তা, এক রাস্তা, কেউ রাস্তা দেবে না, রাস্তা করে নিন। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার শঙ্খ ঘোষ স্মৃতি আলেখ্যে এই পর্বে এবার বলবেন মফিদুল হক। মফিদুল হক ধরতে চেয়েছেন শঙ্খ ঘোষের কবিতাকে। তার একটা অন্যতম সূত্র হয়ে থেকে গেছে শঙ্খ ঘোষের জীবনে বাংলাদেশ, তার জন্মস্থান, জন্মভিটে পাকশি। মনে পড়ে যায় শঙ্খ ঘোষের পুনর্বাসন কবিতাটি। সেখানে ছিল কতগুলো স্মৃতি, কীরকম? যা কিছু আমার চারপাশে ছিল, ঘাসপাথর, সরীসৃপ, ভাঙা মন্দির, যা কিছু আমার চারপাশে ছিল, নির্বাসন, কথামালা, একলা সূর্যাস্ত, যা কিছু আমার চারপাশে ছিল, ধ্বংস, তীরবল্লম, ভিটেমাটি, সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে। স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল, ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায়ায়, এক পা ছেড়ে অন্য পায়ে, হঠাৎ সব বাস্তুহীন। বলবেন মফিদুল হক। শঙ্খ ঘোষ, আমাদের শঙ্খদাকে নিয়ে কিছু বলার অধিকার আমি রাখি না। তার যে অবদান, তার যে কবিতা বা তার যে প্রবন্ধরাজি এবং সেই সব লেখালেখি জীবনভর তিনি যা করে গেছেন এবং যেই অবস্থান তিনি নিয়েছেন নানা রকম দুর্যোগময় সময়ে, মুহূর্তে, এইসব মিলে গুণীজনরা তো তার স্মৃতির প্রতি শ্রদ্ধা তর্পণ করছেন এবং সেটা আরও বহুভাবে আমাদের করে যেতে হবে। কিন্তু এক বিচারে আমি কিছু বলার অধিকার রাখি এবং সেটাই আজকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। আমি এবং আমার অভিন্ন হৃদয় বন্ধু ও অগ্রজ আবুল হাসনাত সংবাদের সাহিত্য সম্পাদক ছিলেন, কালীয় কলম বলে পত্রিকার সম্পাদনা করেছেন এবং এই করোনাকালেই তার আকস্মিক মৃত্যু হয়েছে। আমরা দুজন 1975 সালে শঙ্খদা যেবার প্রথম বাংলাদেশে এলেন, সেখানে আমাদের একটা ছোট ভূমিকা ছিল। আমরা ছায়ানটের সঙ্গে যুক্ত এবং ছায়ানটের কথা হচ্ছিল যে কোনো সুযোগে ছায়ানট বাইরের অতিথিদের আমন্ত্রণ করতে পারে কিনা একটা বিশেষ বক্তৃতা দেওয়ার জন্যে, এবং তখনই শঙ্খদার নামটা আমরা প্রস্তাব করলাম। সেই 1975 সালে ছায়ানটের রবীন্দ্র জয়ন্তী হবে, তো সেখানে শঙ্খদা কিছু বলবেন কিনা। তো যখন যোগাযোগ করা হলো, তিনি তো উৎসাহের সঙ্গে সম্মতি প্রদান করলেন। আর একটি কথা বললেন যে এই সুবাদে তিনি তার বাল্যের স্মৃতি বিজড়িত পাকশিটা যদি একবার
ঘুরে আসতে পারেন। তো পাকশির সঙ্গে শঙ্খদার সম্পর্ক সবাই জানেন, তিনি সেখানেই বড় হয়েছেন। পাকশির স্কুলে তার অসাধারণ স্মৃতি আছে, কিন্তু এই কথাগুলো তিনি লিখেছেন 75 সালের অনেক পরে। তার আগে আমরাও খুব ভালো করে জানতাম না যে শঙ্খদা পাকশি যেতে চাচ্ছেন কেন। পোশাকিভাবে আমরা জানি তার জন্মস্থান চাঁদপুর, চাঁদপুরে তার মাতুরালয়ে তার জন্ম, কিন্তু চাঁদপুরের সঙ্গে তার যেটুকু যোগাযোগ তার চেয়ে অনেক নিবিড় যোগাযোগ পাকশির সঙ্গে। এবং পাকশি হাই স্কুলে, রেলওয়ের যে স্কুল, সেখানে তার পিতা দীর্ঘকাল প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তো এই সমস্ত কিছুই পরের কথা। তো যখন এই কথাটা হলো, সানন্দে ছায়ানট থেকে তো মানে খুবই উৎসাহের সঙ্গে সাড়া দেওয়া হলো, তিনি আসলেন। আর শঙ্খদাকে পাকশি নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তালো আমার এবং আবুল হাসনাতের উপর। আমাদের সেই সময়টা বর্ণনা করাও খুব কঠিন। শঙ্খদার লেখা পড়ছি, কবিতা তখনও সব মানে কবিতার বইয়ের সংখ্যাও তার খুব বেশি না, প্রবন্ধ গ্রন্থের সংখ্যাও বেশি না, কিন্তু তার প্রতিটি লেখাই এক হৃদয়ে এক অন্যরকম আলোড়ন তৈরি করে। তার কবিতা যেমন খুব মৃদুভাষী, নম্র কণ্ঠ, কিন্তু সেই কণ্ঠের মধ্যে একটা ঋজুতা এবং একটা দৃঢ়তা, আবার সেই দৃঢ়তা প্রকাশের যে ভঙ্গি, সেটা একেবারেই আলাদা শঙ্খদার। আর প্রবন্ধের ভাষাও মনে হয় যেন সবার থেকে এক আলাদা, এক ওইরকমই একটা অনুচ্চ স্বর, কিন্তু গাঢ়, মন্দ্র এবং গভীর উপলব্ধি সেই সব লেখায় তিনি প্রকাশ করছেন। তো শঙ্খদার হয়ে ওঠা, বলবো যে সেই 75 সালে আমরা তাকে যেভাবে পেয়েছি, তারপরে তো তিনি নানা রকমভাবে তার বিস্তার তিনি ঘটালেন। যে ঐতিহ্যের বিস্তার তিনি যেটা বলেছিলেন, সেটা তিনি বাস্তবে তিনি প্রয়োগ করে এবং সেই উপলব্ধি সবার সামনে তুলে ধরে তিনি দেখালেন। রবীন্দ্রনাথ নিয়ে তখন সেই নাটক বিষয়ে তার লেখালেখি প্রকাশিত হয়েছে, কিন্তু অনেক লেখা তার তখনও বাকি। তো যাই হোক, সে তো পরের বিষয়। যেটা আমার আজকে বলার, যে শঙ্খদার প্রয়াণের যে সংবাদ পাওয়ার পর থেকেই সেই দিনগুলো বারবার হানা দিচ্ছিল আমার স্মৃতিতে। আর এই স্মৃতি ভাগ করে নেওয়ার জন্যে হাসনাত ভাই চলে গেলেন এইরকমই প্রায় 1 বছর আগে, করোনাকালে। ফলে আমার বলবো যে অভিন্ন হৃদয়, অগ্রজ আর বহু কিছু তার সঙ্গে ভাগ করে নিতাম, সেই সুযোগটা আজকে নেই। কিন্তু আজকে মনে হচ্ছে যে এই কথাগুলো আর সবার সঙ্গে আমি যেন ভাগ করে নিতে পারি, এটা আমার সৌভাগ্যও বটে। আজকে শঙ্খদার প্রয়াণের দিনে আমি সেই দিনগুলো স্মরণ করছি, যখন শঙ্খদাকে নিয়ে আমরা গেলাম। পাবনা থেকে আমরা পাকশি যাব। তিনি পাবনা যাওয়ার পরই তিনি সে পাবনা থেকে পাকশির যেসব শাটল ট্রেন যেগুলো, সেইগুলো কিভাবে যাতায়াত করতো, এইসব গল্প তিনি শুরু করলেন। এবং সেদিন নানা কারণেই এলাকায় একটা হরতাল আহ্বান করা হয়েছিল, ফলে আমাদেরকে যেতে হয়েছে অনেক কষ্টে। বাস চলেনি, ট্রেন তো ছিলই না। শাটল ট্রেনে যাওয়ার তার খুব ইচ্ছা ছিল, কেননা এই শাটল ট্রেনগুলোর আসা যাওয়ার সূত্রে পাকশি শহরটা জেগে উঠত। আর পাকশি এক অসাধারণ সুন্দর শহর, তার কথা তিনি কিছু কিছু বলছিলেন যাত্রাপথে। পদ্মার তীরে রেলওয়ে কলোনি, এবং সেই রেলওয়ে কলোনির যে লাল ইটের সেই দালান, বিশাল এলাকা জুড়ে সেই ভবন, এবং আরও নানা রেলওয়ের স্থাপনা, এবং তার বিদ্যালয়, এবং বিদ্যালয়ের সঙ্গে তার পিতৃস্মৃতি। তো এইসব কথা শুনতে শুনতে আমরা যাচ্ছি। পাকশি যখন পৌঁছলাম, শঙ্খদার ভেতরে একটা অন্যরকম আলোড়ন। এবং কিছুটা হেঁটে পাকশি বাজারের সামনে এসে, সামনে একটা ছোট একটা ব্রিজ, রেলওয়ের ব্রিজ যেরকম হয়, রেলের যে ধাতব যে লাইনের জন্য যা ব্যবহৃত হয়, সেসব দিয়ে সেতুটা ছোট্ট ব্রিজ, এবং সেটা পেরোলে পাকশি বাজার, তারপরে এগিয়ে গেলে তার স্কুল। আমরা জানি না স্কুল কি অবস্থায় আছে, কে আছে, তো আমরা সেখানে যাব। আমরা হেঁটে যাচ্ছি। সেই বাজারের আগে এসে শঙ্খদা একটু দাঁড়ালেন, বললেন, হাসনাত, মফিদুল, আমার গায়ের সবগুলো রোম খুব খারাপ হয়ে আছে। তার যে রোমাঞ্চকর অনুভূতি, সেটা আমরা মুহূর্তে, আমাদের মনটা অন্যরকম হয়ে গেল।
শঙ্কদা বললেন, সামনে কি আছে আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবো। এবং সত্যি সত্যি তিনি চোখ বন্ধ করলেন এবং বলতে লাগলেন যে কোথায় মাংসের দোকানটা, কোন দিকে, বাজারের কোন ধার দিয়ে কি আছে, এবং সেটা পেরিয়ে গেলে আমরা কি পাবো, এবং স্কুলের সামনে কি গাছ আছে, এবং সেই গাছের সামনে কি ধরনের একটা তোরণ রয়েছে বিদ্যালয়ের, এবং সব কিছু মিলে যেতে লাগলো। তারপরে আমরা স্কুলে প্রবেশ করলাম। শঙ্খদার সেই আলোড়নময় কিন্তু নীরব নিশ্চুপ একটা অনুভূতি। প্রধান শিক্ষকের ঘরে আমরা গেলাম। বলা হলো তিনি কলকাতা থেকে এসেছেন, তার পিতা এখানে প্রধান শিক্ষক ছিলেন মনীন্দ্রনাথ ঘোষ, এবং সেই হেডমাস্টার যিনি ছিলেন সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন এবং তার পিতার কথাটা এখনও যে সবাই মনে রেখেছে, তার শিক্ষকতার কথা, তার ভূমিকা, সেটা তিনি নানাভাবে বলার চেষ্টা করলেন। এবং সেই স্কুলের সঙ্গেই হেডমাস্টারের আবাস, বললেন যে আসুন সেটা দেখবেন। এবং সেখানে আম গাছে আম হয়েছে তখন, সেই আম তিনি বললেন যে কেটে আনা হোক শঙ্খদাকে সেই আম খাওয়ানোর জন্যে। এবং এইভাবেই একটা অভিযাত্রা হয়েছিল। এবং পরে তো আর একটু নিবিড়ভাবে আমরা উপলব্ধি করলাম যে এই অভিযাত্রাটা ছিল শঙ্খদার সেই যে দেশভাগের পরে বা দেশভাগের সময় যে মানে পূর্ব বাংলা ত্যাগ করে চলে আসা, কলকাতা শহরে আশ্রয় নেওয়া, এবং এরকম তো হাজারো লক্ষ মানুষ নানা রকমভাবে দেশান্তরী হয়েছে। এবং যেই সীমারেখা পাকিস্তানিরা তৈরি করেছিল সেটা তো বাঙালির অসাধারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে সেই সীমারেখাটি, রাষ্ট্রের সীমারেখাটা আছে, কিন্তু সাংস্কৃতিক, সাহিত্যিক, আত্মিক যে সীমারেখা সেটা তখন তুলে দেওয়া হয়েছে। এবং এইরকম একটা সময়ে শঙ্খদার সেই পাকশিতে প্রত্যাবর্তন, এবং সেটা নিয়ে কিন্তু শঙ্খদা তাৎক্ষণিকভাবে কিছু লেখেননি। তারপরে তিনি তার বাল্যের স্মৃতি নিয়ে যেসব লেখালেখি করেছেন, তার স্কুল জীবন নিয়ে, সেখানে ফিরে ফিরে সেটা এসছে। আর কলকাতা ফিরে গিয়ে তিনি চিঠি লিখেছিলেন, একটা ছোট্ট ছড়া লিখে পাঠিয়েছিলেন আমাকে আর হাসনাত ভাইকে উদ্দেশ্য করে, এবং লিখেছিলেন 4 লাইনের ছড়া। শেষ 2 লাইন খুব ভালো মনে আছে, যে 2 পাশে 2 উজ্জ্বল নীরবতা, হাসনাত মফিদুল। আমরা তার সঙ্গী ছিলাম, নীরবতা নিয়েই ছিলাম। ঔজ্জ্বল্য যেটা তিনি লিখেছেন সেটা তিনি অনুভব করেছেন। তো ফলে এই যাত্রাটা আমার মনে হয় যে একটা ঐতিহাসিক অভিযাত্রার আমরা সাথী ছিলাম শঙ্খদার। আর তারপর তো শঙ্খদার সঙ্গে একটা নিবিড় একটা স্নেহের বন্ধনে আমরা জড়িত হলাম, আজীবন সেটা বহাল ছিল। শঙ্খদা অনেকবার বাংলাদেশে এসছে, আনুষ্ঠানিকভাবে খুব কমই আসতে চেয়েছেন। বাংলা একাডেমির বইমেলাতে সর্বশেষ এসেছিলেন আনুষ্ঠানিকভাবে, যেখানে তিনি তার গলার স্বর প্রায় হারিয়ে ফেলেছিলেন। তার ছোট্ট ভাষণটা তিনি লিখে দিয়েছিলেন, সেটাও তিনি অনুষ্ঠান মঞ্চে থাকলেন, রামেন্দু মজুমদার সেটা পাঠ করেছিলেন। অসাধারণ সেই বক্তব্য। আরেকবার তিনি এসেছিলেন, তার জন্য এটাও খুব আনন্দময় ভ্রমণ ছিল। তিনি এটা নিয়ে লিখেছেন কিনা ঠিক জানি না। তার পাকশি স্কুলের একটা উৎসব হলো, শতবর্ষ বা এরকম, এবং সেইখানে যারা প্রাক্তনী ছিলেন পশ্চিমবাংলায় তাদের সঙ্গে সেই বিদ্যালয় থেকে যোগাযোগ করা হলো, এবং তারা কয়েকজন মিলে এসেছিলেন। আর শঙ্খদা সেবারও আমার বাসায় এসেছিলেন তার বন্ধুদের নিয়ে, আর খুব আনন্দের সঙ্গে এই ভ্রমণটা তিনি করেছিলেন। তো এটা তো শঙ্খদার জীবনের একটা দিক, যেই দিকগুলো তিনি তার যে স্বভাব, যে সব কোনো উচ্চকিত উচ্চারণ এটা নিয়ে খুব পাওয়া যাবে না, কিন্তু এই যে নিবিড় অনুভব সেটা নানাভাবে তার সাহিত্যে, তার চিন্তায়, তার কবিতায় আমরা খুঁজে পাই। তিনি কিছুটা কৌতুক নিয়ে ইচ্ছামতির মশা বলে যে বই, সেখানে এই বর্ণনাটা অনেক পরে তিনি দিয়েছিলেন, অনেক অনেক বছর পরে। আর তার যে বাল্যস্মৃতি নিয়ে কিছু লেখাতে পাকশির প্রসঙ্গটা যখন আসে, তখন আমরা বুঝতে পারি যে কি অসাধারণ একটা আত্মিক এবং মমত্ব নিয়ে তিনি পাকশির সঙ্গে বলা যায় যে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন। পাকশি তিনি বহন করে নিয়েছেন, পাকশিকে তিনি কখনো পেছনে ফেলে এসেছেন বটে, কিন্তু
পাকশি থেকে তিনি কখনো বিযুক্ত হননি, এবং সেই অর্থে শঙ্খদা পূর্ব বাংলায় জন্ম। আমি বলবো যে শঙ্খ ঘোষ পাকশির সন্তান। আর তার লেখালেখিতে খুব আমি বিস্মিত হয়ে গেলাম। আমরা পাকশি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেখানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস আছে সেখানে রাত্রি যাপন করলাম। রাজশাহী তো অনেক মানুষই, হাসান আজিজুল হক, আলী আনোয়ার, গোলাম মুর্শিদ, সনৎ কুমার সাহা, সবাই তো শঙ্খদাকে ঘিরে ধরল, নানা রকম গল্প আড্ডা। শঙ্খদা ফিরে আসলেন তার ঘরে, বললেন যে আমার বক্তৃতাটা এখন লিখতে হবে। তো খুব অবাক হলাম যে তিনি ঢাকায় ফিরে গিয়ে এই ভাষণটা দেবেন, এবং সেটা তখনও লেখা শেষ করেননি। তো তিনি তার ঘরে লিখলেন, সকালে কিছুটা আমরা দেখলাম, আর পুরো বক্তৃতাটা তিনি যখন ছায়ানোটে পড়লেন, মন্ত্রমুগ্ধ কথাটা বোধহয় কম বলা হবে, যে ওই রকমই একটা শিহরণ জাগা নিয়ে, একটা অনুভূতি নিয়ে, যে গায়ের প্রতিটি রংকুপ যেমন খাড়া হয়ে আসে, এরকম একটা রোমাঞ্চকর অনুভূতি নিয়ে আমি আর হাসনাত ভাই সেটা শুনছিলাম, আর ভাবছিলাম একজন মানুষ কি করে উপলব্ধির এমন গভীরে চলে যেতে পারে। আর সেটা কি অসাধারণ সরলতা যদি বলতে হয়, আমি ঠিক জানি না কি বলবো, যে একটা অসাধারণ সরলতা নিয়ে, সাধারণ একটা কথোপকথনের ভঙ্গি নিয়ে কি গভীর উপলব্ধি তিনি মেলে ধরলেন। সেই প্রবন্ধ মর্ত কাছে স্বর্গ যা চায়। শঙ্খদার রবীন্দ্রনাথ বিষয়ক অনেক লেখালেখির বোধহয় একটা সূচনাকালের একটা খুব তাৎপর্যময় লেখা। সেটা পাঠ করলে আমরা যেই শঙ্খদাকে পাই, আমি যখনই এটা পাঠ করি তখনই আমি পাকশির সন্তানকে যেন আবার এখানে খুঁজে পাই। যে উদার প্রকৃতির মধ্যে তিনি বড় হয়েছিলেন, যেই প্রকৃতির সান্নিধ্য রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন, এবং যেই প্রকৃতির প্রতিফলন রবীন্দ্রনাথের মধ্যে যেভাবে ঘটেছিল, সেটাই বোধহয় মর্ত কাছে স্বর্গ যা চায়। সেই দায় মর্ত তো মেটাতে পারে না, কিন্তু মর্তের মানুষদের মধ্যে কেউ কেউ থাকেন যে তারা এই দায় মোচনের চেষ্টাটা নিতে পারেন। শঙ্খদা সেরকম একটা কাজ করে গেছেন। তাকে কাছ থেকে পেয়েছি, জেনেছি, তার স্নেহধন্য হয়েছি, এ জীবনের পরম সৌভাগ্য। আজকে তার এই বিদায় লগ্নে তাকে এটুকু যদি বলতে পারি, হ্যাঁ, পাকশির পক্ষ থেকে সালাম জানাই, বাংলাদেশের পক্ষ থেকে অভিবাদন জানাই। বাংলা ভাষাভাষী সকল সাহিত্যপ্রেমী সকল মানুষ তার প্রতি আনত হবে শ্রদ্ধায়, ভালোবাসায়। আমরাও সেখানে যুক্ত হচ্ছি। শঙ্খদা চিরজীবী হবে। আমার দেশ বরিশাল, বরিশালে বানেরিপাড়া নামে একটা গ্রাম, কিন্তু আমার বেশি সময়টা কেটেছে পাবনা জেলার পাকশি বলে একটা ছোট শহরে। আমি ক্লাস 6 এর আগে কোনো স্কুলে পড়িনি। পড়তাম পাকশিতে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ নামে একটা স্কুলে। 3 দিকে গ্রাম ঘেরা, সামনে পদ্মা, ছোট একটা রেলওয়ে কলোনি, সেখানে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। আমার বাবা ছিলেন সেখানে হেডমাস্টার মশাই। সেই স্কুলে 1942 থেকে 1947 ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার বছরটা এই পর্যন্ত ছিলাম, যেটা পূর্ব বাংলা বা এখনকার বাংলাদেশ। তার স্মৃতিটা এইভাবে দুদিকে ভাগ হয়ে আছে। একটা এই বানেরিপাড়া, সেটাও একটা নদীর উপর, আর নদী থেকে একটা খাল বেরিয়ে গেছে। ওই নদীটার নাম ছিল সন্ধ্যা নদী। সেই খালের মুখোমুখি আমাদের বাড়িটা। 9-10 বছর বয়স তখন। সন্ধ্যাবেলায় ভাই বোনদের সঙ্গে খেলাধুলো করবার পরে পা ধুচ্ছিলাম, হঠাৎ জলে পড়ে গেছি আর ডুবে যাচ্ছিলাম। খুঁড়তুতো দিদি ঝাঁপিয়ে পড়লেন জলে। মানে এখনো আমি মনে করতে পারি ওই তলিয়ে যাবার স্মৃতিটা। দিদি কোন রকমের চুলের মুঠোটা ধরে টানতে টানতে তুলে এনেছিলেন। এই একটা অদ্ভুত স্মৃতি, যেটা সবসময় ঘুরে ঘুরে আসে আমার কাছে। আর হয়তো সেই কারণে জল ব্যাপারটাই একটু ঘূর্ণি নিয়ে অনেক সময় কবিতার মধ্যে চলে আসে। পা ডোবানো অলস জল এখন আমায় মনে পড়ে,
কোথায় চলে গিয়েছিলাম ঝুরি নামানো সন্ধ্যাবেলা। খুব মনে নেই আকাশ বাতাস ঠিক কতটা বাংলাদেশের, কতটা তার মিথ্যে ছিল বুকের ভিতর বানিয়ে তোলা। নীল নীলিমা ললাট এমন আজল কাজল অন্ধকারে, ঘন বিনুনি শূন্যতা তাও বৃক্ষইব চতুর্ধারে। কিন্তু কোথায় গিয়েছিলাম মাঝি? আমার বাংলাদেশের ছলাচ্ছল শব্দ গেল অনেক দূরে মিলিয়ে সেই শব্দ কুহক। নৌকা কাঙাল, খোলা আজান বাংলাদেশের কিছুই হাতে তুলে দাওনি। বিদায় করে দিয়েছ সেই স্মৃতি আমার শহর, আমার এলোমেলো হাতের খেলা। তোমায় আমি বুকের ভেতর নিইনি কেন রাত্রিবেলা? এবার আমাদের সঙ্গে শঙ্খ ঘোষ বিষয়ক তাঁর স্মৃতি, ব্যক্তিগত ভাবনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অভিজ্ঞতা ইত্যাদি ভাগ করে নেবেন মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মহাশ্বেতা গঙ্গোপাধ্যায় ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রিইউনিয়ন বা পুনর্মিলন উৎসবে একটি কবিতা পাঠিয়েছিলেন 2005 সালে শঙ্খ ঘোষ। তারিখ ছিল 26শে ফেব্রুয়ারি। কবিতাটি এরকম: এই ঝুলন্ত গঙ্গা ঘরে ঠিক যখনই সন্ধে ঝরে, আমরা কজন যাদবপুরের প্রাক্তনী, গদ্য শুনি পদ্য শুনি, পান্না বা কেউ বা চুনি, সবাই যেন সবার জন্য যত্ন নিই। বলবেন মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়। শঙ্খ ঘোষ আমার স্যার। আমি তার কথা বলতে গিয়ে প্রথমে আমাদের এক বন্ধু, শঙ্খবাবুর অতি প্রিয় ছাত্র দুর্গা দত্তের সদ্য লেখা একটি কবিতার কয়েকটি লাইন বলবো। সন্ধ্যা যত নেমে আসে ঘন হয়ে চৌকাঠ ডিঙিয়ে, প্রতিদিন মনে হয় তোমার পায়ের কাছে নিচু হয়ে বসে থাকি। হাঁটু ছুঁয়ে বলি, সরোজ বলি, শোনো। আমার সমস্ত ধুলো মুছিয়ে দিয়েছ তুমি নির্বিকার সকাল বিকাল। শিলভাদ্র হাত তুমি মেলে দিয়েছ আকাশ ছাড়িয়ে। 1969 সালে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগে পড়তে এলাম, যখন তার সঙ্গে প্রথম দেখা ক্লাস ঘরে হলো, সত্যি কথা বলতে খুব একটা ধাক্কা খেয়েছিলাম। এই নাকি শঙ্খ ঘোষ? কারণটা ছিল তার চেহারা। অল্প বয়সী মন যেটা আমার তখন ছিল, স্বপ্নময় কতগুলো ধারণা নিয়ে বসেছিল, যেমন কিনা কবিরা দেখতে হবেন দেবতার মতো সুন্দর। কিন্তু বাস্তবের এই কবি দর্শন আমাকে মানসিকভাবে ধ্বস্ত করে দিয়েছিল, যাকে বলা যায় একেবারে ধপাস করে মাটিতে আছাড় খাওয়া। কিন্তু আশ্চর্য এই, সেই যে স্বপ্নাতুর ছাত্রীটিকে টেনে মাটিতে বসিয়ে দেওয়া ওই কৃষ্ণকায় কৃষ্ণবর্ণ বিরল কেশ অধ্যাপক মানুষটি হয়ে উঠলেন আমার জীবনের ধ্রুবতারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা। এ তো শুধু আমার কথা নয়, শঙ্খ ঘোষের কাছে এত বছর ধরে যারা পড়েছে তাদের সবার কথা। 1969 সাল থেকে 2021
21শে এপ্রিল, দীর্ঘ সময়, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস তিনি আমাদের ভুবন জুড়ে তার আসনখানি বিছিয়ে দিয়েছিলেন। তার কথা কি বলে শেষ করা যায়? প্রতিটি মুহূর্তে তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আকাশে উঠতে হয়। ক্লাসের পড়াই তো আছেই সে কথা, কিন্তু যখন শুধু তারই সঙ্গে আড্ডা দিচ্ছি, তখনও তো তিনি জীবনের পাঠই দিচ্ছেন কোনো না কোনোভাবে। তার যাপন স্মৃতি যখন আমাদের কাছে গল্পের মতো করে বলতেন, তখন তো খুঁজে পাই এই কথাই, জীবনটাকে কিভাবে দেখতে হবে তারই একটা রূপরেখা তিনি আমাদের তৈরি করে দেন তার সব কিছুর মধ্যে দিয়ে। ভালোবাসাই ছিল তার মূলধন। এই ভালোবাসা সন্ধ্যা নদীর জলধারা থেকে, কীর্তন খোলা নদী থেকে তিনি বয়ে নিয়ে এসেছিলেন। এর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল আমাদের সারা জীবনে। মাত্র 37 বছর বয়সের তরুণ তিনি যখন তার ছাত্রী হলাম, তখনই তাকে মনে হতো প্রাজ্ঞ, প্রবীণ। কখনো উঁচু স্বরে একটি কথাও বলেননি, তবু তার ওই নিচু স্বরমণ্ডলে ছিল তীব্র ব্যক্তিত্ব। তার কথা অমান্য করার সাহস আমাদের ছিল না। অথচ এর বাইরে তিনি একদম অন্য মেজাজে যখন থাকতেন, তখন আমরা যে কোনো কথা তার সাথে আলোচনা করতে পারি এটা সব সময় মনে হতো। যে কোনো কথা একটা প্রশ্রয়, একটা স্মিত ভঙ্গিতে আমাদের গ্রহণ করতেন তিনি। এমনটাও হয়েছে যে বিভাগ থেকে আমরা বেরিয়ে সোজা গড়িয়াহাটার মোড়ে গিয়ে ফুচকা খেতে চলে গিয়েছি। স্যার আমাদের সঙ্গে ফুচকা খেয়েছেন একইভাবে, একই আনন্দে। 1970-71 সালের কথা বলি। যাদবপুর তখন অগ্নিগর্ভ, চলছে নকশাল আন্দোলন, প্রায় পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। প্রতিদিনের আবহে একটা বারুদের গন্ধ পাই। সিআরপিএফ এর লাঠির ঘা তখন এমন কোনো ছাত্রী ছিল না যারা খায়নি। আমাদের বিভাগের অনেকেই নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। আমাদের মনে হয় আমাদের মাস্টারমশাইরাও ওদের পক্ষেই ছিলেন। আমরাও মনে মনে তাদের সব সময় সমর্থন করে গেছি। রক্ত করাবি পড়াচ্ছেন এই সময় স্যার, তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কেন এই আন্দোলন, তার যথার্থ উত্তর জানছি স্যারের ক্লাসে। পৃথিবীর নানান আন্দোলনের কথা যা সাহিত্যে, শিল্পে গভীর প্রভাব ফেলে দিয়েছে। এই সময়টা ভারতবর্ষের রাজনীতিতে যে একটা সময় চলছিল, সেই সময়টা অত্যন্ত উল্লেখযোগ্য। শুরু হয়েছে ইমার্জেন্সি, সমস্ত কথা বলা, ভাব প্রকাশ, স্বাধীন মতামত বিনিময় প্রায় বন্ধ। সেই সময় স্যারের একটা কবিতার কথা আমার মনে পড়ে এই প্রসঙ্গে। রক্তজবা কবিতাটার নাম। ভোরের আলোয় একই সারে সারে রক্তজবা পড়ে আছে অঙ্গন আমার, কোথা থেকে এলো? খানিক সাব্যস্ত হলে বুঝি ওরা জবা নয় কেউ, স্কন্ধ কাটা যুবকের দল সূর্য কিরণের ছটা ঘাড়ে ঘিরেছে আমার বাসা বাড়ি। জরুরি সময় হলো জারি। কিন্তু একটা কথা মনে হবে, হয় আমরা তখন ক্লাস ঘরে যখন পড়তাম, এইরকম আগ্নেয় সময়েও কিন্তু প্রকৃতি তার অকৃপণ দানে ভরে দিত আমাদের চারপাশটা। বর্ষায়
আকাশ জুড়ে মেঘ জমেছে। বহুদূর থেকে দেখতে পাচ্ছি জানালা দিয়ে ক্লাস করতে করতে তালগাছের শাড়ির মাথায় কাঁপুন লেগেছে, দোলা দিচ্ছে ঝড়ে। পড়ছি কালান্তর। স্যার পড়াচ্ছেন। হঠাৎ স্যার পড়ানো থামিয়ে দিলেন। থামিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, মহাশ্বেতা, আজ পড়া থাক, গান হোক বরং। গান কই? অমনি গান ধরে নিল পাপড়ি, নীলাঞ্জন ছায়া প্রফুল্ল কদম্ব বন। আর মহাশ্বেতা গান ধরল এক সময়। মেঘের পরে মেঘ জমেছে। এ যে কি অপূর্ব স্মৃতি! এ ভোলার নয়, এ তো একদিন নয়, দিনের পর দিন, ঋতুর পর ঋতু, এমন কত স্মৃতি আমাদের ছড়িয়ে আছে মনের মধ্যে। দিনশেষে পাঠ সমাপ্ত হলেই তো আর বাড়ি ফেরা না। যাদবপুরের ছাত্রছাত্রীর দল তখন ওঠে গিয়ে কফি হাউসে, হল্লা চলে। সেখানে স্যারেরাও কিন্তু সঙ্গী থাকেন। টেবিল জুড়ে আড্ডা, সদ্য প্রকাশিত কোনো বই বা ফিল্ম, তা নিয়ে কফির কাপে তুফান তুলি আমরা। স্যার আমাদের স্মিত সঙ্গী। তিনি শুধু একটি দুটি কথায় আমাদের উস্কে দেন। আমরা আবার শুরু করি, আবার ঝড় তুলি। শেষটা হয় কিন্তু গানে, কবিতায়। রোজ নয় অবশ্য, কারণ শঙ্খবাবু তো তখনই কত কাজে ব্যস্ত, সবকিছুরই ঋত্বিক যে তিনি। এই সময়েও তিনি ছাত্রছাত্রীদের জীবনের ভালোবাসার নানান দিকগুলোর উৎসমুখ খুলে দিয়েছেন এই এক একটা কফি হাউসের আড্ডাতে। শুভ্র পোশাকে ওই কৃষকায় মানুষটিকে কারও সাধ্য নেই উপেক্ষা করার। এখন ভাবি, কতই বা বয়স ছিল তার, তখন 40-এর ঘরেও তো পৌঁছাননি। আমাদের সব অগতির গতি ছিলেন তিনি। বিভাগে শুরু হলো তার নানান ধরনের কর্মশালা, নানান প্রদর্শনী। সেই সব কখনো কবিদের নিয়ে, কখনো ছাপাখানার ইতিহাস নিয়ে, কখনো গ্রন্থ নিয়ে। কি উদ্দীপনা, কি উৎসাহ! রাত জাগা, তবু ক্লান্ত নয় আমরা। সব কাজেরই কাজে যেতে সেই শঙ্খ ঘোষ, আর তার সঙ্গে আমাদের অন্যান্য অধ্যাপকেরা। আবার যখন পড়ার সময়, ক্লাসের সময়, তখন তার গাম্ভীর্যই আলাদা। মনোযোগ, নিঃশব্দ, জিজ্ঞাসা, এই সবই তখন একমাত্র সঙ্গী হবে ক্লাস ঘরে। এতটুকু বেচাল তার নিঃশব্দ ক্রোধকে জাগ্রত করে তুলত। কিছু নয় আর, শুধু তীব্র তীক্ষ্ণ এক চাহনি। এতেই ডানপিটে ফাঁকিবাজ ছাত্রের দল একেবারে কুপকাত। একবার যারা তার ক্লাস করেছে ভুলবে না সে কোনো দিন। তার যে কোনো একটি দিনের একটি ক্লাস নিয়ে, একটা বক্তৃতা নিয়ে তৈরি হয়ে যেতে পারে পিএইচডির একটি থিসিস। এত উপকরণ, ইঙ্গিত এবং তত্ত্ব দিয়ে সাজানো থাকতো তার লেকচার। এর মধ্যে খবর এলো একদিন আমাদের আগের ক্লাসের তিমিরদাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। সেদিন দেখেছি ক্রোধে জ্বলন্ত শঙ্খ ঘোষের ভয়ঙ্কর চেহারা। সেই জ্বলন্ত ক্রোধ লাভার মতো ঝরে পড়েছিল তিমিরদাকে নিয়ে লেখা কবিতায়। তিমির বিষয়ে দুটি কবিতা, আন্দোলন তার একটি। একটু পড়ি। ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ। তার মাঝখানে পথে পড়ে, ও কি কৃষ্ণচূড়া? নিচু হয়ে বসে হাতে তুলে নি তোমার ছিন্ন শির তিমির। এইভাবেই আমরা একটু একটু করে স্যারকে চিনছি, জানছি, আর আমাদের চৈতন্যে একটা জাগরণ ঘটে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাঝে আমাদের সকলের আপাত চেনা রবীন্দ্রনাথকে
নতুন নতুন আলো ফেলে নতুনভাবে চেনাচ্ছেন। রবীন্দ্রনাথ স্পেশাল পেপার ছিল আমার। ঘরে বাইরের বিমলা, চোখের বালির বিনোদিনী, যোগাযোগের কুমুদিনীর মতো নারী চরিত্রগুলোকে একেবারে নতুন করে চিনছি। রবীন্দ্রনাথের সব লেখার সঙ্গে সব লেখার যে একটা অভিন্ন অচ্ছেদ্য যোগাযোগ, মানসিক ভাবনার যে একটা অভেদ্য বন্ধন আছে, তা ধীরে ধীরে বুঝতে পারছি। কালানুক্রমিকতায় রবীন্দ্রনাথের মানসিকতার এক পরিবর্তনের ইতিহাসকে তিনি আমার চোখের সামনে তুলে ধরছেন। গান করতাম বলে বোধহয় ভালোবাসাটা একটু বেশি পেয়েছিলাম মনে হয়। তাই এমএ পাশ করে যাবার পর আমি সদ্য তখন ঢুকেছি একটি কলেজে অধ্যাপনার কাজে, বহু দূরের সে কলেজ। একদিন ডাক পাঠালেন গবেষণার জন্য। স্থির করে দিলেন, তিনি নিজেই স্থির করে দিলেন আমার বিষয় রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গানের চিত্রকল্প। এই হচ্ছে আমার বিষয়। আমরা সবাই জানি গানকে তিনি কতটা ভালোবাসেন। গান তার কাছে জীবনের আর এক বিন্যাস। রবীন্দ্রনাথের গানে তিনি নিজের আত্মপরিচয় খুঁজেন, সব সময় দেখেছি তাকে। রবীন্দ্রনাথের গানকে তিনি চেয়েছিলেন আমাদের জীবনযাপনের কেন্দ্রে প্রাসঙ্গিক করে তুলতে। প্রতিটি শব্দ নিয়ে তিনি ভাবতেন। একটি সাক্ষাৎকারে সম্রাজ্ঞী মুখোপাধ্যায়, যদিও সাক্ষাৎকারটি এখনো প্রকাশিত হয়নি, জেনেছি সম্রাজ্ঞী মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন কিভাবে তিনি একটি গান সেই সাক্ষাৎকারে কোট করেছেন। কোট করে পরদিন সম্রাজ্ঞী যখন গেছেন তখন বলেছেন, আমি একটু পাল্টাতে চাই, যে কোটেশনটা আমি দিয়েছিলাম সেটা আমি রাখতে চাই না। কি তিনি পাল্টাতে চান? তিনি যে কোটেশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে এই: বিশ্বজগৎ আমারে মাগিলে কেমোর আত্মপর। তার বদলে তিনি দিতে চাইলেন, ঘরে ঘরে আছে পরমাত্মীয়, আমি তারে ফিরি খুঁজিয়া। সম্রাজ্ঞী একটু অবাক হয়েছিল। স্যার নিজেই তাকে প্রশ্ন করলেন যে বলতো আমি কেন বদলালাম? সম্রাজ্ঞী বলল, কেন? ওই অংশটাতে কি আমিত্ব একটু বড় হয়েছে মনে হচ্ছে আপনার? উনি হেসে মাথা নেড়ে বললেন, হ্যাঁ তাই মনে হয়, আমি এভাবে বলতে পারি না। তিনি চাইছিলেন বিশ্ব সংসার যে তাকে চাইছে, এটার মধ্যে এটা বলার মধ্যে একটা অহমিকা আছে, তাই তিনি সেটা বলতে চাননি। তারপর কেটে গেল কত বছর। সান্নিধ্য হলো গভীর থেকে গভীরতর। সামাজিক উৎসবে, পারিবারিক উৎসবে, রাজনৈতিক মিছিলে, প্রতিবাদের সভায় আমরা সঙ্গী। বেড়াতে গিয়েছি তার সঙ্গ ধরে। কামদুনির মিছিলে দীর্ঘ পথ হেঁটে গভীর রাতের ট্রেন ধরে আমাদের সঙ্গে এসে মিলেছেন নীল সমুদ্রের ধারে। সেখানে তার সান্নিধ্য আমাদের ধন্য করেছে। পারিবারিকতা এই স্তরে পৌঁছেছিল, প্রতিমা দিয়েও আমাদের সঙ্গ নিতেন, সাথে মিঠিটিয়া। আমরা বাংলা বিভাগের প্রাক্তনীরা বহু বছর ধরে কজন মিলে একটা সমিতি তৈরির চেষ্টায় ছিলাম। সেই সমিতি আমাদের তৈরি হয়েছে। আমাদের মন্ত্র ছিল, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। স্যারের দেওয়া মন্ত্র সেই সমিতি আজ উচ্চারণ করে ডালপালা ছড়িয়ে আকাশ পানে হাত বাড়িয়েছে। আজ তিনি নেই, এই ভাবনা আমরা ভাবতেই পারি না। আমরা জানি আমাদের হাত আকাশ পানে তার পায়ের কাছে পৌঁছেই যাবে। একটা কবিতা, তার কবিতা সূচনা, সেটা দিয়ে শেষ করি।
এইখানে গ্রাম শেষ, তারপরে বনবাদার, কিছু ধান জমি, তার উপরে আরো এক গ্রাম। পুরোপুরি খোঁড়া নই, যেতে পারি সহজেই গ্রাম থেকে গ্রামান্তরে। তার আগে ঘর ছেড়ে যাব ভেবে দেখিনি দালানের ভগ্ন অবশেষ। কোথায় সিঁড়ির কোণে লেগে আছে ক্রীড়া কৌতুকের ইতিকথা, কোথায় বা ক্ষীণ টানে দেওয়ালে সিঁদুর চিহ্ন। সেই চিহ্ন মুছো না, ঘটগুলি ফেলে দাও শুধু, মনে রাখো দিব্য অভিমান। নিজেকে কোথাও আজও রেখে যেতে পারো, হেঁটে হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে। সবটাই তো সবমি তোমার, যে কোনো মৃত্যুই যেন তার সঙ্গে রেখে যায় নতুন সূচনা। আজ সকাল থেকে কেউ আমাকে সত্যি কথা বলেনি, কেউ না। চিতা জ্বলে ওঠে, সকলেরই চোখ ছিল লোভে লোভে মণিময়, মুখে ফোটে খই। চিতা জ্বলে ওঠে, যা পালিয়ে যা, বলতে বলতে বেঁকে যায় শরীর। চিতা একা একা এসেছি গঙ্গায়, জ্বলে ওঠো অথবা চণ্ডাল, দেখাও যেভাবে চাও সমীচীন ছাই মাখা নাচ। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কবি শঙ্খ ঘোষের স্মৃতি আলেখ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি দ্বিতীয় পর্ব। এই পর্বে স্মৃতিচারণ করলেন বিশ্বজিৎ রায়, মফিদুল হক ও মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়। এই পর্বে শুরুতে আমরা শুনলাম প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে বাবুরের প্রার্থনা, শুনলাম কবি শঙ্খ ঘোষের সকণ্ঠে কবিতা পাঠ ও স্মৃতিকথা, শুনছিলেন আয় আরও বেঁধে বেঁধে থাকি দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শিমুল সেন। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা তবে ভাবেই এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমাদের পথ নেই আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা,
আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত